বাবা ও সৎ মাকে খুনের অভিযোগ, চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হলো নীলকান্ত সাহা নামে এক যুবকের। গত বুধবার তাকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা। আদালত সূত্রে খবর, 2022 সালের 23শে অগাস্ট রাতেই বলাগড়ের জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন এক দম্পতি। সেই ভাড়া বাড়িতে খুন হন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা। নীলকান্ত অন্যত্র থাকতেন। নীলকান্ত ভাড়া বাড়িতে যান। সেখানে গিয়ে সৎ মা বাবাকে প্রথমে দেখতে পায়, বেশ কিছুক্ষণ পরে না দেখতে পেয়ে সোনার দোকানে যান। তারপর বাবা মা বাড়িতে ফিরলে ধারালো ছুরি দিয়ে বাবা মায়ের নলি কেটে খুন করে পালিয়ে যায়। চিৎকার শুনে বাড়ির ঢুকে আসে অন্যান্য প্রতিবেশীরা। তারপরেই চলে আদালতে মামলা। অভিযুক্ত নীলকান্তকে ফাঁসির সাজা ঘোষণা করেন আজ 30শে জুলাই। অভিযুক্তের পক্ষের আইনজীবী সুদীপ চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সোমদেব পাত্র। আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে বলাগড় থানায় একটি কেস স্টার্ট হয়, যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আসে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে। সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট করার পর আমাদের এই জুরিসডিকশনে হুগলি জজ কোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানিতে আমরা কম বেশি 30টা সাক্ষী করেছিলাম, প্রসিকিউশন এবং আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভব। কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসামি গিলটি, হি ফাইন্ড এস গিলটি, এবং তাকে ডেথ পেনাল্টি রানের কোর্ট সে মর্মে জাজমেন্ট দিয়েছেন। তো দেখুন, আদালতের রায়কে আমরা তো এভাবে সমালোচনা করতে পারি না, তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে, আর্টিকেল 21 রাইট টু লিবার্টি, সে সংবিধান সবার জন্য। তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয়, পরবর্তী যে প্রসিডিওর সেটা ফলো আপ করব। আমার নাম সুদীপ চৌধুরী। এই অভিযুক্তের আজকে ফাঁসির সাজা হলো। দেখেন, আজ থেকে ঠিক 2 বছর কয়েকদিন আগে 2022 সালের 23শে আগস্ট রাত্রি আনুমানিক 10টার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছে, এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানের। এবং সবচাইতে বড় কথা, আমার এলাকা হচ্ছে জিরাটে, আমার বাড়ি স্টেশন রোডের ওপরেই। বলাগড় থানার প্রশাসন 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস যেগুলো ছিল, যেরকম সহযোগিতা করা দরকার যখন ডেকেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন, যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে, কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি করতে না পারে, এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে, তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন না। আদালতও তার রায় দেওয়ার সময় বলেছে যে একজন সন্তান কি করে ঠান্ডা মাথায় নিজের বাবাকে, হ্যাঁ, একদম সত্যি কথা বলেছে, একদম সত্যি কথা বলেছে। এবং তৎসহ যে আমাদের বলাগড় প্রশাসন, সবচাইতে ধন্যবাদ জানাবো বলাগড় প্রশাসন, যে সময় ঘটনাটি ঘটেছিল তার ঠিক কয়েক মিনিটের মধ্যে, মিনিট বলতে 10-15 মিনিট, আধা ঘন্টার মধ্যে বলাগড় প্রশাসন কিন্তু ওকে অ্যারেস্ট করে ফেলে। আপনার সামনেই হয়েছে? আমার সামনে, আমি দেখেছি। কতদিন ভাড়া ছিলেন? আমার বাড়িতে 2022 সালের 1 আগস্ট এসেছিল এবং যে ঘটনাটা ঘটেছে 23শে আগস্ট, 23 দিনের মাথায়। ছেলে কোথায় থাকতো? ছেলে আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি, ওই দিনই রাত্রিবেলা এসেছে। ছেলে আলাদা থাকতো নাকি? ছেলে অন্য কোথাও থাকতো, শ্বশুরবাড়ি বা অন্য কোথাও থাকতো। আপনি চিনতেন ছেলেটা? হ্যাঁ, আমি চিনি। ওর বাবার সাথে দোকানেও মাঝে মাঝে থাকতো। ওনাদের বাড়ি কোথায় ছিল? ওরা থাকতো? ওদের পুরনো বাড়ি, যেটা ওর বাবার যে বাড়িটা, সেটা হচ্ছে আপনার মিলনগড়, আমাদের ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। কি
যিনি চন্দ্রকান্ত সাহা যিনি মারা গেছেন তার একটা নীল ড্রেসেস নামে একটা দোকান ছিল, রেডিমেড দোকান। কি নিয়ে গন্ডগোলটা ছিল জানেন? মানে সেটা আমি বলতে পারবো না, ছেলে টাকা পয়সা চাইতো। সেটা আমি বলতে পারবো না, তার কারণ আমি তো অন্তরে ঢুকিনি। সত্যি কথা বলতে সেটা আমি জানিও না, কিন্তু আমার সামনে থেকে যখন ও পালিয়ে গেছে তখন আমি দেখেছি, এবং রক্তাক্ত অবস্থায়, যেটা নাকি না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। আপনার নাম বলুন। আমার নাম রামকৃষ্ণ সাহা। বলতে শোনা গেল যে ঠিক আপনি যে কথাটা বললেন যে একজন শিশু যখন জন্মায় তারপর সে বড় হয় তার বাবা মায়ের আশ্রয়, ঠিক তাই। এবং সে যখন ঠান্ডা মাথায় তার বাবা মাকে খুন করতে যায় তখন সেটাকে কিভাবে দেখা হয়, ঠিক আপনি যেটা বলছিলেন সেইটাই, মানে এইটাই কি সমাজে একটা দৃষ্টান্ত হওয়া দরকার যে নিশ্চয়ই সন্তান কিরকম হতে হবে? নিশ্চয়ই। শুধু তাই না, আপনাদের আর একটা কথা বলে দিচ্ছি যে একটা মামলায় যদি মৃত্যুদণ্ড হয় তারপরে সে অ্যাপিলে যাবে হাইকোর্টে, হাইকোর্টে টেস্টেড হবে তার জায়টা। সেখানেও যদি হাইকোর্ট সেই আইনটাকে সেই সাজাটাকে বহাল রাখে, সে যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যদি তার সাজাটা বহাল থাকে তাহলে তার শেষ জায়গাটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করা। সুতরাং অনেকগুলো টেস্ট আছে। সুতরাং একটা আসামির যদি ফাঁসির সাজা হয়, সে যদি ফাঁসি থেকে মুক্ত পায়, তাহলে সমাজের কাছে কিন্তু এতদিন ধরে সেই বার্তাটা চলে যাচ্ছে এরকম ধরনের অপরাধ করলে এই ফাঁসির সাজা পেতে হবে। সুতরাং এটা একটা সমাজের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা। আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা, মাননীয় সঞ্জয় শর্মা সব কিছু বিচার বিবেচনা করে আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়ে তাকে ফাঁসির সাজা শুনিয়েছেন।